জোসেফ মার্ফির একটা বই আছে দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। এই বইটা নিয়ে প্রায়ই কথা হয়। বইটা দাবি করে যে আমাদের মনের ভেতরেই এমন এক শক্তি আছে যা দিয়ে আক্ষরিক অর্থেই জীবন বদলে ফেলা যায়। স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক সব কিছুই নাকি নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকে আমরা এই বইটার গভীর একটু ডুব দেব আর দেখব এর মূল কথাটা আসলে কি, আর এটা কি আসলেই আমাদের জীবনে কোনো কাজে আসতে পারে। ঠিক তাই। বইটার মূল ভিত্তি কিন্তু খুব সরল একটা ধারণার উপর দাঁড়িয়ে। আমাদের মন একটা নয়, দুটো। একটা হলো সচেতন মন, যেটা আমরা সারাদিন ব্যবহার করি, আর অন্যটা হলো অবচেতন মন, যা পর্দার পেছন থেকে সব কিছু চালায়। মার্ফির মতে এই দ্বিতীয় মনটাই হলো আসল ক্ষমতার উৎস। আচ্ছা, দুটো মন দৈনন্দিন জীবনে আমরা কোনটা কখন ব্যবহার করছি সেটা বোঝার উপায় কি? আমার তো মনে হয় দুটো সবসময় একটা দড়ি টানাটালের খেলায় মেতে আছে। দারুণ একটা পয়েন্ট তুলেছেন। সচেতন মন হলো আমাদের যুক্তিবাদী মন। ধরুন, কোন রাস্তায় যাবেন, কি খাবেন, কোন কাজটা আগে করবেন, এই সমস্ত সিদ্ধান্ত আর বিচার বিশ্লেষণ এগুলো করে সচেতন মন। একে বলা যেতে পারে জাহাজের ক্যাপ্টেন, যে হুকুম দেয়, পথ ঠিক করে। আর অবচেতন মন? অবচেতন মন হল সেই জাহাজের ইঞ্জিন রুম, যেখানে কর্মীরা ক্যাপ্টেনের নির্দেশ শুধু পালন করে। তারা প্রশ্ন করে না কেন বা কোথায় যেতে হবে। ক্যাপ্টেন যদি বলে সামনের বরফখণ্ডে ধাক্কা মারো, ইঞ্জিন রুম কিন্তু সেই নির্দেশই পালন করবে। অবচেতন মনও ঠিক সেই রকম। সে তর্ক করে না, ভালো মন্দের বিচার করে না। সচেতন মন থেকে যা পায়, যা বিশ্বাস করে, তাকেই সত্যি বলে মেনে নেয় এবং সেই অনুযায়ী কাজ করে। তার মানে আমাদের সচেতন মনের দায়িত্ব অনেক বেশি, কারণ ভুল নির্দেশ দিলে তো। সর্বনাশ। একদম। বইটাতে আরেকটা চমৎকার উপমা আছে, মালি আর বাগানের। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এবং এই উপমাটা আরও গভীর। এখানে আমাদের সচেতন মন হলো মালি, আর আমাদের চিন্তাগুলো হলো বীজ। আমরা সারাদিন ধরে জেনে বা না জেনে ভালো মন্দ নানা রকম চিন্তার বীজ বপন করে চলেছি। আর অবচেতন মন হলো সেই উর্বর বাগান বা মাটি। একদম। সেই মাটি বিচার করে না যে এটা গোলাপের বীজ নাকি বিষাক্ত আগাছার বীজ। আপনি যা রোপণ করবেন, মাটি তাই ফলাবে। শান্তি, আনন্দ, সাফল্যের চিন্তা রোপণ করলে জীবনে সেটাই ফলে। আবার ভয়, দুশ্চিন্তা, ব্যর্থতার বীজ পুঁতলে জীবনে আগাছার মতোই দুর্ভোগ বাড়ে। এটাই বইটির মূল ভিত্তি। আমাদের ভেতরের জগৎ, আমাদের চিন্তা আর বিশ্বাসই আমাদের বাইরের বাস্তবতাকে তৈরি করে। এটা একদিকে যেমন দারুণ সম্ভাবনার কথা বলে, তেমনই একটু ভয়ঙ্কর শোনায়। তার মানে আমরা নিজের অজান্তেই সারাক্ষণ নিজেদের জীবনে নানা রকম বীজ পুঁতে চলেছি। ঠিক এইখানেই বইটির আসল বার্তা। আমাদের সচেতন হতে হবে যে আমরা কী ধরনের বীজ বপন করছি, কারণ অবচেতন মন সবকিছুকেই সত্যি বলে ধরে নেয়। আর এখানেই বিশ্বাসের নিয়ম বা ল অফ বিলিফের ধারণাটা চলে আসে। ল অফ বিলিফ, এটা কিভাবে কাজ করে? নিয়মটা খুব সহজ। আপনার অবচেতন মন আপনার বিশ্বাস অনুযায়ী সাড়া দেবে। আপনি কি বিশ্বাস করছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি বিশ্বাস করছেন। মার্ফি বলছেন এই কারণে পৃথিবীর সব ধর্মের মানুষ প্রার্থনার ফল পায়। সেটা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম যেই হোক না কেন। নির্দিষ্ট কোনো মন্ত্র বা রিচুয়াল নয়, বরং ব্যক্তির মনে থাকা বিশ্বাসটাই তার অবচেতন মনকে প্রভাবিত করে এবং ফল নিয়ে আসে। এটা তো একটা দারুণ ধারণা। তার মানে বিশ্বাসকে ধর্মীয় ডগমা থেকে আলাদা করে দেখা হচ্ছে, তাই তো? কিন্তু একজন যুক্তিবাদী বা সংশয়ী মানুষ তো বলতেই পারেন যে এটা আসলে প্লেসিবো এফেক্ট ছাড়া আর কিছুই না। মার্ফি কি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য করেছেন, নাকি তার মতে দুটোই একই শক্তি, শুধু নাম আলাদা? চমৎকার প্রশ্ন। মার্ফির দৃষ্টিকোণ থেকে প্লেসিবো এফেক্ট আসলে এই বিশ্বাসের নিয়মেরই একটি নিখুঁত উদাহরণ। প্লেসিবো কিভাবে কাজ করে? একজন রোগী হয়তো চিনির বড়ি খাচ্ছে, কিন্তু তাকে বলা হয়েছে এটা শক্তিশালী ওষুধ। তার বিশ্বাস যে সে সুস্থ হয়ে যাবে, এই বিশ্বাসটাই তার অবচেতন মনকে নির্দেশ দেয় নিরাময় প্রক্রিয়া শুরু করার জন্য। সুতরাং প্লেসিবো কোনো আলাদা জিনিস নয়, বরং অবচেতন মনের শক্তিরই প্রমাণ। আচ্ছা, তার মানে সাজেশনের শক্তি এখানে মূল ভূমিকা পালন করছে।
বইটাতে জাহাজের এক যাত্রীর একটা ক্লাসিক উদাহরণ আছে, তাই না? হ্যাঁ, একজন লোককে জাহাজে ভ্রমণের সময় অন্য একজন এসে মজা করে বলল, আপনাকে তো খুব অসুস্থ দেখাচ্ছে, আপনার কি সি সিকনেস হচ্ছে? প্রথম লোকটি, যার মনে আগে থেকেই ভয় ছিল, সে এই সাজেশনটা গ্রহণ করল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে সত্যিই অসুস্থ হয়ে পড়ল। কিন্তু একই কথা যদি জাহাজের একজন অভিজ্ঞ ক্যাপ্টেনকে বলা হতো, তিনি হয়তো হেসে উড়িয়ে দিতেন। কারণ তার অবচেতন মনে অসুস্থতার কোনো ভয় নেই, বরং সুস্থতার বিশ্বাসটা প্রতিষ্ঠিত। তার মানে একটা সাজেশন শক্তিশালী হবে কিনা তা নির্ভর করছে আমাদের মন সেটাকে গ্রহণ করছে কিনা তার উপর। ঠিক তাই। আর অবচেতন মন ঠাট্টা বোঝে না, সে সব কিছু আক্ষরিক অর্থে গ্রহণ করে। বইয়ে একটা বেশ ভয়ঙ্কর উদাহরণ আছে। এক বাবা তার মেয়ের দুরারোগ্য অসুখের জন্য প্রায়ই বলতেন, আমার মেয়ের সুস্থতার জন্য আমি আমার ডান হাতটাও দিয়ে দিতে পারি। কি সর্বনাশ! এটা তো আমরা কথায় কথায় বলি। হ্যাঁ, কিন্তু তিনি এটা গভীর আবেগ দিয়ে প্রায় 2 বছর ধরে বলে গেছেন। একদিন এক গাড়ি দুর্ঘটনায় তিনি তার ডান হাত হারান এবং প্রায় একই সময় তার মেয়ের অসুখটা অলৌকিকভাবে সেরে যায়। মার্ফির মতে তার অবচেতন মন তার কথাটাকে একটা নির্দেশ হিসাবে নিয়েছিল এবং আক্ষরিক অর্থেই সেটা পূরণ করেছে। বলেন কি, এই গল্পটা শুনে তো গায়ে কাঁটা দিচ্ছে। এটা আমাদের বুঝিয়ে দেয় যে নিজের কথার উপর কতটা নিয়ন্ত্রণ রাখা দরকার। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত শক্তিশালী আর কিছুটা বিপজ্জনক একটা শক্তি আমাদের ভেতরে আছে, তাকে আমরা সচেতনভাবে ভালো কাজে লাগাবো কিভাবে? বইটাতে কি কোনো ব্যবহারিক কৌশলের কথা বলা হয়েছে? অবশ্যই, বইটির বড় অংশ জুড়েই রয়েছে এই কৌশলগুলো। সবচেয়ে জনপ্রিয় কৌশলগুলোর একটি হল মেন্টাল মুভি বা ভিজুয়ালাইজেশন পদ্ধতি। এর মানে কোনো কিছু ঘটার আগে থেকেই সেটাকে মনের চোখে দেখা? শুধু দেখা নয়, অনুভব করা। কাঙ্ক্ষিত ফলাফলটা এমনভাবে কল্পনা করা যেন সেটা ইতিমধ্যেই ঘটে গেছে। এর সাথে জড়িত শব্দ, গন্ধ, অনুভূতি সবকিছুকে জীবন্ত করে তোলা। বইয়ে একজন ফার্মাসিস্টের উদাহরণ আছে, যিনি নিজের একটা ওষুধের দোকান খোলার স্বপ্ন দেখতেন। তার কাছে যথেষ্ট টাকা ছিল না, কিন্তু তিনি বছরের পর বছর ধরে রোজ রাতে ঘুমানোর আগে মনে মনে তার নিজের ফার্মেসিতে কাজ করতেন। মানে তিনি স্বপ্নটাকে শুধু ভাবতেন না, তিনি স্বপ্নটাকে যাপন করতেন। একদম। তিনি কল্পনা করতেন তিনি কাউন্টারে দাঁড়িয়ে প্রেসক্রিপশন বানাচ্ছেন, ওষুধ গোছাচ্ছেন, এমনকি ক্যাশ রেজিস্টারে টাকা গোনার শব্দও শুনতেন। তিনি তার কাল্পনিক ব্যাংক অ্যাকাউন্টে একটা বড় অঙ্কের টাকাও দেখতেন। এই মানসিক ছবিটা তিনি এতটাই জীবন্ত করে তুলেছিলেন যে শেষ পর্যন্ত তার অবচেতন মনে একটি উপায় খুঁজে বের করে এবং তিনি সত্যিই তার স্বপ্নের ফার্মেসির মালিক হন। তার মানে শুধু শেষটা কল্পনা করলেই হবে না, পুরো প্রক্রিয়াটার অনুভূতিটাও জরুরি। আধুনিক নিউরোসায়েন্সও তো বলে যে নতুন নিউরাল পাথওয়ে তৈরির জন্য আবেগ খুব গুরুত্বপূর্ণ। ঠিক তাই। আরেকটি খুব শক্তিশালী কৌশল হল স্লিপিং টেকনিক বা ঘুমের কৌশল। এটা ঘুম আসার ঠিক আগের তন্দ্রাচ্ছন্ন অবস্থাকে কাজে লাগায়। ওই সময় আমাদের সচেতন মনের প্রতিরোধ প্রায় শূন্যের কোঠায় থাকে এবং অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণপ্রবণ থাকে। ব্রেইন হ্যাক করার মতো একটা ব্যাপার। অনেকটা সেরকমই। এই কৌশলটা হল নিজের ইচ্ছাটাকে একটা ছোট্ট ইতিবাচক বাক্যে সংক্ষিপ্ত করে নেয়া। যেমন, যদি কেউ কোনো সমস্যার সমাধান চায়, সে বারবার বলতে পারে, এর সমাধান আমার জানা আছে। এই কথাটাকে একটা ঘুম পাড়ানি গানের মতো করে বলতে বলতে ঘুমিয়ে পড়তে হবে। কোনো জোর খাটানো চলবে না, খুব শিথিলভাবে। অবচেতন মন তখন সারা রাত ধরে সেই সমাধানের ওপর কাজ করতে থাকে। বইটাতে ধন্যবাদ কৌশলের কথাও বলা আছে। একজন ঋণে জর্জরিত মানুষ বারবার বলছেন, আমার সব সম্পদের জন্য ধন্যবাদ। কিন্তু যার কাছে টাকা নেই, সে যখন এটা বলে, তখন কি নিজের কাছে এটাকে মিথ্যা বলে মনে হয় না? এটা কিভাবে কাজ করে? খুব ভালো প্রশ্ন, কারণ এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। এর উদ্দেশ্য নিজেকে মিথ্যে বলা নয়, বরং অনুভূতিটাকে বদলে ফেলা। যখন কেউ বলে, আমার কাছে টাকা নেই, তখন সে অভাবের অনুভূতিকে শক্তিশালী করে। কিন্তু যখন সে যা চায় তা পাওয়ার আগেই তার জন্য ধন্যবাদ জানায়, তখন সে প্রাচুর্যের অনুভূতি তৈরি করে। ধন্যবাদ শব্দটির মধ্যে এক ধরনের মানসিক গ্রহণযোগ্যতা আছে। মন তখন অভাব থেকে সরে এসে প্রাপ্তির উপর মনোযোগ দেয়। আর বইয়ের মধ্যে সম্পদের অনুভূতিই সম্পদকে আকর্ষণ করে। তার মানে ফোকাসটা বদলে দেওয়া, অভাব থেকে প্রাচুর্যে। আর এখান থেকেই বোধহয় বিপরীত প্রচেষ্টার নিয়ম বা ল অফ রিভার্সড এফার্টের ধারণাটা আসে।
একদম। এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল কোনো কিছুর জন্য অতিরিক্ত জোর খাটালে বা ইচ্ছা শক্তি প্রয়োগ করলে ফল উল্টো হয়। মনোবিজ্ঞানী এমিল কুয়ের একটা বিখ্যাত উক্তি আছে, যখন আপনার ইচ্ছা এবং কল্পনা সংঘাতে জড়ায় তখন কল্পনায় সর্বদা জয়ী হয়। এটার একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন, আপনি পরীক্ষার সময় একটা উত্তর মনে করার জন্য খুব জোর দিয়ে চেষ্টা করছেন। যত চেষ্টা করছেন তত মনে হচ্ছে মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ আপনার ইচ্ছা হলো মনে করা, কিন্তু আপনার কল্পনা বা ভয় হলো ভুলে যাওয়া। এই সংঘাতে ভয়ের কল্পনাই জিতে যায়। এটা তো প্রায়ই হয়, রাতে ঘুম আসছে না, আর আমি যত ঘুমানোর চেষ্টা করছি তত ঘুম পালাচ্ছে। ঠিক তাই। সমাধানটা হলো জোর খাটানো বন্ধ করা, শিথিল হওয়া, অবচেতন মনকে শান্ত ভাগে নির্দেশ দেওয়া, জোর করে নয়। ইজি ডাজ ইট, মানে সহজভাবেই কাজটা হয়। বইটির একটা বড় অংশ জুড়ে কিন্তু আরোগ্য বা নিরাময়ের কথা বলা হয়েছে। লেখক নিজে দাবি করেছেন যে তিনি প্রার্থনার মাধ্যমে নিজের সার্কোমা, যা এক ধরনের ক্যান্সার, সেটা সারিয়ে তুলেছিলেন। হ্যাঁ, তার যুক্তি ছিল খুব সরল, যে শক্তি আমার শরীর তৈরি করেছে সেই শক্তিই আমার শরীরকে সারাতে পারে। তার অবচেতন মনই তার শরীরের প্রতিটি কোষ তৈরি করেছে, তাই সে জানে কিভাবে একে নিরাময় করতে হয়। তিনি একটি নির্দিষ্ট প্রার্থনা তৈরি করেন, যেখানে তিনি তার অবচেতন মনকে স্বাস্থ্যের এক নিখুঁত ধারণা দিচ্ছিলেন। তিনি বারবার বলতেন যে তার শরীরের প্রতিটি পরমাণু এখন নিরাময়কারী শক্তির দ্বারা রূপান্তরিত হচ্ছে এবং তাকে সম্পূর্ণ ও নিখুঁত করে তুলছে। এই ব্যাপারটা শুনে আমি নিশ্চিত অনেক শ্রোতার মনে হতে পারে যে এটা একটু বেশি অলৌকিক শোনাচ্ছে। এটা তো প্রায় ম্যাজিক্যাল থিঙ্কিংয়ের মতো। মার্ফি কি এই বিশ্বাসভিত্তিক নিরাময় আর প্রচলিত চিকিৎসার মধ্যে কোনো সীমারেখা টেনেছেন? মানে কেউ যদি প্রচলিত চিকিৎসা বাদ দিয়ে শুধু এই পদ্ধতির উপর নির্ভর করে, সেটা তো বিপজ্জনক হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মার্ফি কিন্তু কখনোই প্রচলিত চিকিৎসা ব্যবস্থাকে অস্বীকার করতে বলেননি। তার মূল বক্তব্য হল নিরাময় প্রক্রিয়া দুটি স্তরে কাজ করে, একটি শারীরিক, যা ডাক্তাররা করেন, এবং অন্যটি মানসিক। তার মতে অসুস্থতার একটি বড় কারণ হল নেতিবাচক মানসিক প্যাটার্ন, যেমন ভয় বা ক্ষোভ। বিশ্বাসভিত্তিক নিরাময় সেই মানসিক কারণকে দূর করে। এটি প্রচলিত চিকিৎসার পরিপূরক হিসেবে কাজ করে, বিকল্প হিসেবে নয়। মূল লক্ষ্য হল মনের ভেতর থেকে নিরাময়ের অনুকূল একটি পরিবেশ তৈরি করা, যা শারীরিক আরোগ্যকে ত্বরান্বিত করে। আচ্ছা, এটা একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। আর এই একই নীতি কি সম্পদ বা সাফল্য অর্জনের ক্ষেত্রেও প্রযোজ্য? নীতিটা হুবহু এক। মার্ফির মতে দারিদ্র্য হল এক ধরনের মানসিক রোগ। মানুষ বাইরে গরিব কারণ তার ভেতরে অভাবের চেতনা বা পভার্টি কনশাসনেস রয়েছে। তাই সাফল্য বা সম্পদ অর্জনের জন্য আগে একটি সম্পদ চেতনা তৈরি করতে হবে। কিন্তু এখানেও সেই আগের সমস্যাটা আসে, যে মানুষটা ঋণে জর্জরিত, সে যদি বারবার বলে আমি ধনী, তার সচেতন মন তো সাথে সাথেই বিদ্রোহ করে বলবে এটা ডাহা মিথ্যা কথা। এই মানসিক দ্বন্দ্ব তো বরং আরও ক্ষতিকর হতে পারে। ঠিক ধরেছেন। আর তাই মার্ফি এই ধরনের অ্যাফার্মেশন ব্যবহার করতে বারণ করেছেন, যা সরাসরি মনের সাথে দ্বন্দ্বে জড়ায়। তাহলে বিকল্পটা কি? এমন বাক্য ব্যবহার করা যা মন সহজেই মেনে নিতে পারে। যেমন, আমি ধনী বলার বদলে বলা যেতে পারে, আমি দিনে ও রাতে আমার সমস্ত বিষয়ে সমৃদ্ধ হচ্ছি। এই বাক্যটি কোনো বিরোধ তৈরি করে না, কারণ এটি একটি চলমান প্রক্রিয়ার কথা বলে। অথবা আরও সহজ উপায় হল ঘুমের আগে শুধু একটি শব্দ, যেমন সম্পদ, সাফল্য, বারবার বলা। উদ্দেশ্য হল শব্দের পেছনের অনুভূতিটাকে অবচেতন মনে প্রবেশ করানো। যখন অবচেতন মন সম্পদের অনুভূতিতে পূর্ণ হয়, তখন সে সেই অনুভূতিকে বাস্তবের রূপ দেওয়ার জন্য পরিস্থিতি তৈরি করতে শুরু করে। তাহলে সব মিলিয়ে আলোচনাটা একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে। জোসেফ মার্ফির মতে আমাদের অবচেতন মন আসলে এক নিরপেক্ষ কিন্তু প্রচণ্ড শক্তিশালী এক সৃজনশীল মাধ্যম। এটা নিজে থেকে কিছু তৈরি করে না, বরং আমাদের অভ্যাসগত চিন্তা আর গভীর বিশ্বাসকে বাস্তব রূপ দেয়। একেবারে। মূল কথাটি হল অ্যাজ উইদিন সো উইদাউট, অর্থাৎ ভেতরে যেমন বাইরেও তেমন। আমাদের ভেতরের জগৎ, আমাদের চিন্তা, কল্পনা আর অনুভূতি আমাদের বাইরের জগতের পরিস্থিতি তৈরি করে। বইয়ে দেওয়া কৌশলগুলো, ভিজুয়ালাইজেশন, ঘুমের কৌশল, ধন্যবাদ জ্ঞাপন, এগুলো আসলে এই ভেতরের জগৎকে সচেতনভাবে পরিচালনা করার একটা টুল কিট।
তার মানে আমরা প্রত্যেকেই নিজের জীবনের জাহাজের ক্যাপ্টেন এবং আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হল ইঞ্জিন রুমকে অর্থাৎ আমাদের অবচেতন মনকে সঠিক নির্দেশ দেওয়া, কারণ নির্দেশ যাই হোক না কেন তা পালিত হবেই। একদম ঠিক। আর এটাই হয়তো আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে ভেবে দেখার মতো একটা বিষয়। যদি আমাদের চিন্তা আর অনুভূতির সত্যি এতটা সৃজনশীল ক্ষমতা থাকে, তাহলে এই মুহূর্তে নিজের জীবনের কোনো একটা অভ্যাসগত চিন্তাধারাকে খতিয়ে দেখা বা পরিবর্তন করা সবচেয়ে বেশি জরুরি হতে পারে।